1918 সালে 28 জানুয়ারি রাশিয়া একটি নতুন সেনাদলের গঠন করে, যার নাম দেওয়া হয় রেড আর্মি। সাধারণত তাদের কাজ ছিল গ্রাউন্ড লেভেলে যুদ্ধ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই রেড আর্মির অবদান ছিল প্রচুর। যখন নাৎজি জার্মানির প্রধান হিটলার পুরো বিশ্বে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখেছিল এবং একের পর এক দেশের উপর আক্রমণ করে তাদেরকে তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল, তখন তার সবথেকে বড় ভুল ছিল রাশিয়ার উপর আক্রমণ করা। রাশিয়ার সাথে প্রায় 5 মাস নৃশংস যুদ্ধের পর 16 নভেম্বর 1941 সালে জার্মান সৈন্য ও তার প্রায় 54টি আর্মি ট্যাঙ্ক রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগোনোর সিদ্ধান্ত নেয়। কারণ কোনো দেশের রাজধানীকে যদি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া যায়, তাহলে সেই দেশকে খুব সহজেই হারানো সম্ভব। তবে তারা জানতো না মৃত্যু তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। রেড আর্মির 316তম রাইফেল ডিভিশনের মাত্র 28 জন সৈনিক জার্মানিদের প্রায় 18টি ট্যাঙ্ক ধ্বংস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো হিটলারের নাৎজি সৈনিকদের পিছু হাঁটতে বাধ্য করেছিল। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত একটি সত্য ঘটনা নিয়ে বানানো মুভি প্যানভিলভস 28 ম্যান। সময়টা ছিল 1941 সালের নভেম্বর মাস। বরফে ভরা রাশিয়ার একটি আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট গ্রিগরি তার সৈনিকদের নিয়ে একটি মিটিংয়ে ব্যস্ত ছিলেন। নামগুলো শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ রাশিয়ার নাম এরকমই হয়ে থাকে। তো যাই হোক, লেফটেন্যান্ট তার সৈনিকদের মধ্যে একজন ট্রাক্টর অপারেটর বা যার কিছুটা হোক মেশিনের উপর জ্ঞান রয়েছে এমন কাউকে খুঁজছিলেন। কারণ তাদের কাছে খবর ছিল প্রচুর পরিমাণে জার্মান সৈনিক ও প্রায় 54টি আর্মি ট্যাঙ্ক নিয়ে জার্মান সৈনিক রাজধানী মস্কোর দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে। তখন সৈনিকদের মধ্যে দুতব নামের একজন সৈনিক জানায় যে তার কিছুটা মেশিন সম্পর্কে জ্ঞান রয়েছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশিরভাগ জার্মান ট্যাঙ্কই ট্রাক্টরের ইঞ্জিন দিয়ে বানানো হতো। তাই ওই সৈনিকের সাহায্যে এরপর লেফটেন্যান্ট প্রত্যেককে কাগজের উপর জার্মান ট্যাঙ্কের ছবি এঁকে ট্যাঙ্ক সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দেয় যে তারা কিভাবে ওই ট্যাঙ্কগুলির মোকাবিলা করবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবথেকে অত্যাধুনিক অস্ত্র ছিল শুধুমাত্র হিটলারের কাছে। তবে সেই সময় রাশিয়ার কাছে PTRS-41 নামের এক প্রকার বিখ্যাত স্নাইপার বন্দুক ছিল, যেটাকে অ্যান্টি ট্যাঙ্ক রাইফেলও বলা হতো, যেটা রাশিয়াকে নাৎজি জার্মানিকে হারানোর কাজে অনেকটা সাহায্য করেছিল। তো যাই হোক, একই সময়ে আর্মি ক্যাম্পেই তাদের কমান্ডার ইভানকে তার উচ্চপদস্থ অফিসারদের সাথে কথা বলতে দেখা যায়, যিনি তাকে সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত করার আদেশ দেন। কারণ এই যুদ্ধ রাশিয়ার অস্তিত্বকে টিকিয়ে রাখার যুদ্ধ ছিল। যদি হিটলারের নাৎজি বাহিনী কোনোভাবে রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছে যায়, তাহলে রাশিয়া হিটলারের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তাই এই যুদ্ধ জেতাটা তাদের কাছে খুবই জরুরি ছিল। অন্যদিকে দেখা যায় ক্যাম্পের বাইরে সৈনিকরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা এক প্রকার কাঁচের বোতলকে পেট্রোল বম হিসেবে তৈরি করে। লেফটেন্যান্ট গ্রিগরি সৈনিকদের গাছের ডাল দিয়ে একটি নকল জার্মান ট্যাঙ্ক বানানোর জন্য বলেন, যাতে তারা ট্যাঙ্ককে ধ্বংস করার প্রশিক্ষণ নিতে পারে। তার কথা মতো সৈনিকরা কাজে লেগে যায়। তখন এদের মধ্যে ভ্যাসিলি ক্লোচকভ নামের একজন সৈনিক খবরের পেপার থেকে রেড আর্মির একজন সাহসী সৈনিকের খবর পড়ে শোনায়, যে কিনা একাই প্রচুর নাৎজি সৈনিকদের মোকাবিলা করেছিল। এই কারণেই রাশিয়ার প্রায় সকল খবরের কাগজে তার সম্পর্কে ছাপানো হয়েছে। এবং ভ্যাসিলি এই সমস্ত গল্প তাদেরকে এই কারণেই শোনাচ্ছে, যাতে সকল সৈনিকদের মধ্যে ওই সাহসী সৈনিকের মতোই একই উৎসাহ জেগে ওঠে। দেশের জন্য প্রাণ দিতে তারা যেন পিছুপা না হয়। তবে সৈনিকদের মধ্যে এটা আলোচনা করতে শোনা যায় যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ বা সৈনিক নেই, যা দিয়ে তারা বেশিক্ষণ জার্মানদের সামনে টিকে থাকতে পারবে। তো যাই হোক, কাঠের তৈরি নকল ট্যাঙ্কের মাধ্যমে ট্যাঙ্ক ধ্বংস করার প্রশিক্ষণ নেওয়া শুরু হয়ে যায়। তারা ছোট ছোট গর্ত বানিয়ে তার মধ্যে থেকে ট্যাঙ্কের উপর ওই পেট্রোল বোমগুলিকে ছুঁড়ে সেগুলিকে ধ্বংস করার পরিকল্পনা বানায়। ঘন্টার পর ঘন্টা প্রশিক্ষণ নেওয়ার পর সন্ধ্যা নেমে আসে। অন্যদিকে রাশিয়ান কমান্ডার ইভানকে সকল অফিসারদের সাথে মিটিং করতে দেখা যায়, কারণ তাদের কাছে খবর আছে খুব তাড়াতাড়ি জার্মানরা তাদের উপর আক্রমণ করবে। আর যেভাবেই হোক জার্মানদের মস্কো শহরে পৌঁছানোর আগেই তাদেরকে বাধা দিতে হবে। আর এই কারণেই তারা শহরে প্রবেশের প্রধান রাস্তাগুলিকে নিরাপদ রাখার পরিকল্পনা বানায়। তবে এই লড়াই রাশিয়ানদের কাছে খুবই কঠিন ছিল, কারণ আসলেই পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ বা সৈনিক রেড আর্মির এই ডিভিশনে খুবই কম ছিল। সেই রাতেই সৈনিকরা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে মস্কোর বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাত্রা শুরু করার আগে কমান্ডার ইভান সকল সৈনিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদেরকে উৎসাহিত করে। তিনি বলেন, এই বিশ্বযুদ্ধে তোমরা সকলেই সাহস ও শক্তির পরিচয় দিয়েছ,
তবে বর্তমানে জার্মান সৈনিকরা আবারও আমাদের মাতৃভূমি মস্কোকে দখল করার চেষ্টা করছে, কিন্তু আমরা সেটা কোনোভাবেই হতে দেব না। এর আগেও তারা মস্কোকে দখল করার চেষ্টা করেছিল, তবে তখনও তোমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছ যে রাশিয়ানরা তার মাতৃভূমিকে কতটা ভালোবাসে। তাদের প্রত্যেকের মনে বর্তমান রেড আর্মির প্রতি ভয় কাজ করছে। তারা তাদের সর্বস্ব ক্ষমতা দিয়ে আমাদের হারানোর চেষ্টা করবে। তবে যতক্ষণ আমরা জীবিত থাকব ততক্ষণ আমাদের মাতৃভূমিকে আমরা রক্ষা করব। এই সকল কথা শোনার পর সৈনিকদের মধ্যে এক আলাদা রকমেরই উৎসাহ লক্ষ্য করা যায়। তারা মস্কোর সীমানার দিকে উৎসাহের সাথে রওনা দেয়। তবে ভ্যাসিলি কমান্ডার ইভানকে জিজ্ঞাসা করে, আমরা যেহেতু জানি জার্মানরা কোথা থেকে কিভাবে আক্রমণ করবে, তাহলে প্রথমে কেন আমরা আক্রমণ করছি না? তিনি জানায়, পর্যাপ্ত পরিমাণে সৈনিক না থাকার কারণে আমাদেরকে শুধুমাত্র এইটুকুই অর্ডার দেওয়া হয়েছে, রাজধানীর বর্ডারকে ঘিরে গর্ত বানিয়ে শুধুমাত্র জার্মান সৈনিকদের উপর নজর রাখতে হবে এবং সুযোগ বুঝেই তাদের উপর আক্রমণ করতে হবে। তাই পরিকল্পনা মতো সূর্য ওঠার আগেই এমনভাবে ক্যাম্পগুলিকে তৈরি করতে হবে যেন সেগুলিকে দেখা না যায়। পরিকল্পনা মতো অফিসাররা সকল সৈনিকদের নিয়ে তাদের গন্তব্যস্থলের দিকে এগোতে শুরু করে এবং পৌঁছে যায় মস্কোর শেষ সীমানায়। সেখানে পৌঁছেই সৈনিকরা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে। কিছুজন বড় বড় ট্রেঞ্চ বা গর্ত তৈরি করে, যেটাকে সাধারণত ট্রেঞ্চ ওয়ারফেয়ার বলা হয়ে থাকে, মানে গর্ত থেকে লড়াই করা। আবার কিছুজনকে অ্যান্টি ট্যাঙ্ক গান এছাড়াও আরও নানান মেশিন গান যুদ্ধের জন্য প্রস্তুত করতে দেখা যায়। এইভাবে যুদ্ধের প্রস্তুতির মাধ্যমে তারা সারা রাত কাটিয়ে দেয়। সকাল হতেই সীমানা বরাবর তারা কিছু কিছু জায়গায় ট্রেঞ্চ বা বড় বড় গর্ত তৈরি করে ফেলে। তাছাড়াও রাশিয়ান সৈনিকরা এমন এক অসাধারণ বুদ্ধি খাটায় যেটা যুদ্ধক্ষেত্রে জার্মানদের প্রতিহত করতে অনেকটাই সাহায্য করবে। কাঠের তৈরি বেশ অনেকগুলি তোপ তারা তৈরি করে। তারা ফ্রন্ট লাইনে সেগুলিকে সাজিয়ে রেখে দেয় যাতে জার্মান সৈনিকদের তারা কিছুক্ষণ বিভ্রান্ত রাখতে পারে। ঠিক তখনই সাদরিন নামের একজন সৈনিক আকাশে জার্মানদের একটি পেট্রোলিং প্লেন লক্ষ্য করে, যেটার সংকেত ছিল খুব তাড়াতাড়ি জার্মানরা তাদের উপর আক্রমণ করবে। সৈনিকরা প্লেনটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও চালায়, তবে কিছুক্ষণের মধ্যেই প্লেনটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় দুইজন সৈনিক পাশের গ্রাম থেকে কাঁটাতারের ব্যবস্থা করেছে, যা দিয়ে তারা পুরো জায়গাটিকে ঘিরে ফেলবে। প্রায় এক রাত অক্লান্ত পরিশ্রম করার পর তারা খুবই ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে পড়েছে। রাতের খাবার হিসেবে তারা ওই গ্রাম থেকে কিছু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করে। তবে যেহেতু সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, চারিদিকে যুদ্ধের পরিস্থিতির কারণে রাশিয়ার প্রত্যেকটি গ্রামেই খাদ্যের অভাব দেখা দিতে শুরু করেছে। সন্ধ্যা নেমে আসে। আমরা রাশিয়ান ক্যাপ্টেন পাভেলকে দেখি, যার কাছে কমান্ডারের কাছ থেকে ফোন কল এসেছে। তিনি জানান শত্রুপক্ষের প্রায় 3টি রেজিমেন্ট, মানে প্রায় 2400-র কাছাকাছি সৈনিক এবং প্রায় 54টি ট্যাঙ্ক তাদের দিকে এগিয়ে আসছে। সকাল হতেই তারা মস্কোর সীমানায় পৌঁছে যাবে, তাই তাদেরকে সবসময়ই সতর্ক থাকার আদেশ দেওয়া হয়। অন্যদিকে দেখানো হয় প্রচুর পরিমাণে জার্মান সৈনিক ও ট্যাঙ্ক মস্কোর সীমানার দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে বেশ কিছু সময় কেটে যাওয়ার পর জার্মান তোপ মস্কোর সীমানায় বোমা বিস্ফোরণ করা শুরু করে দেয়। কিন্তু এদিকে রাশিয়ানদের পরিকল্পনা মতোই কাজ হয়। সেই কাঠের তৈরি তোপগুলিকে লক্ষ্য করেই তারা বেশ কিছুক্ষণ বোমার বিস্ফোরণ করে। তবে এই সময় রাশিয়ান সৈনিকরা তাদের বানানো সেই ট্রেঞ্চের মধ্যে আশ্রয় নেয় এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকে। তখনই অবজারভেশন ক্যাম্প থেকে তাদের কাছে খবর আসে জার্মানরা খুবই কাছাকাছি পৌঁছে গেছে। দূরবীন দিয়ে লক্ষ্য করাতে তারা দেখে ট্যাঙ্কগুলি তাদের দিকে এগিয়ে আসছে। রাশিয়ান সৈনিকরা সকলেই এক ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। কেউ তাদের বন্দুক নিয়ে, কেউ আবার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে, আবার কেউ কেউ PTRS-41 স্নাইপার বন্দুক নিয়ে। অবজারভেশন ক্যাম্প থেকে তাদের কাছে ট্যাঙ্কের সঠিক লোকেশন আসা মাত্রই রাশিয়ান সৈনিকরা জার্মানদের দিকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মাধ্যমে আক্রমণ করা শুরু করে দেয়। জার্মানদের কয়েকটি ট্যাঙ্ক ও বেশ কিছু সৈনিক মারা যায় এই আক্রমণে। তখনই কয়েকটি ফাইটার প্লেন রাশিয়ার ট্রেঞ্চের উপর দিয়ে উড়ে যায়। হয়তো তারা রাশিয়ান সৈনিকদের সঠিক পজিশন সম্পর্কে জানার জন্য এসেছিল। তো যাই হোক, দুই পক্ষের মধ্যেই ফায়ারিং শুরু হয়ে যায় এবং এখানেই আমরা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও PTRS-41 স্নাইপার বন্দুকের ব্যবহার দেখতে পাই। এর সাহায্যে তারা আবারও বেশ কিছু জার্মান সৈনিক ও ট্যাঙ্ক বিধ্বস্ত করতে সক্ষম হয়। তবে তখনই পাল্টা জার্মান একটি ট্যাঙ্ক রাশিয়ান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলগুলির লোকেশন জানতে পেরে সেই দিকেই ফায়ারিং চালায়, যার ফলে কয়েকটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল গান অকেজো হয়ে পড়ে। তবে এতে রাশিয়ান সৈনিকদের মনোবল কম হয় না।
তারা আবারও সেগুলির মধ্যে সঠিক গুলিকে পুনরায় সেট করে জার্মান ট্যাঙ্কগুলোর উপর আক্রমণ চালায়। যেহেতু রাশিয়ানরা ট্রেঞ্চের ভিতর থেকে তাদের সাথে যুদ্ধ করছিল, তাই দুই পক্ষের মধ্যে জার্মান সৈনিকরাই অধিক পরিমাণে মারা যায় এবং একসময়ে দেখা যায় যে জার্মানরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর সবথেকে ভয়াবহ সৈনিকের তালিকায় প্রথম ছিল, তারাই ধীরে ধীরে পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এটা দেখে রাশিয়ান সৈনিকদের মধ্যে উৎসাহ জেগে ওঠে যে তারা পৃথিবীর ভয়ানক নাৎজি সৈনিকদের প্রতিহত করতে সফল হয়েছে। তবে এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা ছিল। কিছু সৈনিকরা বুঝতে পেরেছিল জার্মানরা এত সহজে হার মানবে না, তারা আবারও সর্বস্ব ক্ষমতা দিয়ে তাদের উপর আক্রমণ করবেই। অন্যদিকে কিছু আহত রাশিয়ান সৈনিকদের সেখান থেকে বেস ক্যাম্পের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং এই অল্প সময়ের যুদ্ধবিরতিতে রাশিয়ান সৈনিকরা ট্রেঞ্চের মধ্যে কিছু সময় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সময়ে ভ্যাসেলিকে দেখা যায় কমান্ডারের সাথে কথা বলতে। তিনি বর্তমান পরিস্থিতির খবর নেওয়ার জন্য ফোন করেছেন। ভ্যাসেলি জানায় তাদের সৈনিকরা সাহসিকতার সাথে জার্মানদের প্রায় একটি ইনফ্যান্ট্রি ও 4টি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। তবে দুঃখজনকভাবে তাদের 6 জন সৈনিক আহত হয়ে গেছে। কমান্ডার জানায় তোমাদেরকে এইভাবেই কঠোর হয়ে যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমরা খুব শীঘ্রই আরও সৈনিক পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তবে ভ্যাসেলি জানতো খুব তাড়াতাড়ি সৈনিক বা গোলাবারুদের সহযোগিতা যদি তারা না পায়, তাহলে হিটলারের সৈনিককে মস্কো পর্যন্ত পৌঁছানোর আগেই এখানে বাধা দেওয়াটা তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ যদিও বা তারা পিছিয়ে গেছে, এটাকে আমরা তাদের হার মনে করতে পারি না। ভ্যাসেলির কথা মতো ঠিক সেটাই হয়। কিছুক্ষণ পর থেকেই জার্মান তোপগুলি মস্কোর সীমানায় বৃষ্টির মতো বোমার বিস্ফোরণ করতে শুরু করে। তবে এবার সঠিক নিশানায় রাশিয়ানদের ট্রেঞ্চগুলিরই উপরে। এবার প্রথমবারের মতো রাশিয়ান সৈনিকদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু সৈনিক আহত ও অনেকেই শহীদ হয়ে যায়। আহত সৈনিকদের চিকিৎসা করার সময়টুকু জার্মানরা তাদের দেয় না। একের পর এক বোমার বিস্ফোরণের কারণে তাদের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কমান্ডার বিষয়টি নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে মস্কোর সীমানায় চারিদিকটা ধোঁয়ায় ভরে গেছে। তবে কিছু সময়ের জন্য জার্মানরা ফায়ার করা বন্ধ করে দেয়। এই ফাঁকে দেখা যায় জার্মান ট্যাঙ্ক ও আরও বেশি সৈনিক আবারও সীমানার দিকে এগিয়ে আসছে। জীবিত কিছু সৈনিকদের নিয়ে ভ্যাসেলি দ্রুত আহত ও মৃত সৈনিকগুলিকে বেস ক্যাম্পের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় এবং কমান্ডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর অবশেষে সে যোগাযোগ করতে সক্ষম হয়। ভ্যাসেলি জানায় অনেক সৈনিকরাই আহত হয়ে গেছে এবং বেশিরভাগই শহীদ হয়ে গেছে। তাদের ব্যাটালিয়নের 316 জন সৈনিকের মধ্যে শুধুমাত্র 28 জনই এখন জীবিত রয়েছে। জার্মানদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ আমাদের কাছে নেই। আমাদের আরও সৈনিকের সাপোর্টের প্রয়োজন। তবে দুর্ভাগ্যবশত কমান্ডারের কাছেও সৈনিক না থাকার কারণে তিনি সাহায্য করতে পারেন না। এবার যেভাবেই হোক ওই 28 জন সৈনিককেই জার্মানদের সাথে যুদ্ধ করতে হবে। এতে যদি তাদের মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে প্রাণও চলে যায়, সেটাও তারা হাসি মুখে গ্রহণ করবে। রাশিয়ান সৈনিকরা তাদের অবশিষ্ট গোলাবারুদ ও অস্ত্র নিয়ে জার্মানদের মোকাবিলা করার জন্য তৈরি হয়ে যায়। ভ্যাসেলি সকল সৈনিকদের উদ্দেশ্যে জানিয়ে দেয় শত্রুপক্ষ আমাদের মাতৃভূমিকে দখল করার জন্য এগিয়ে আসছে। আমরা শুধুমাত্র 28 জনই জীবিত রয়েছি। আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা কোনোভাবেই পিছু হাঁটতে পারি না। আমরা তাদেরকে উপযুক্ত জবাব দেব যে আমরা যতক্ষণ জীবিত রয়েছি ততক্ষণ আমাদের মাতৃভূমির দিকে কেউই চোখ তুলে তাকাতে পারবে না। ভ্যাসেলির এই স্পিচ প্রত্যেক সৈনিকদের মনের মধ্যে গেঁথে যায়। তারা তাদের নিজ নিজ পজিশন গ্রহণ করে। সৈনিকরা পরিকল্পনা করে তারা এমন ভান করবে তাদের দেখে মনে হবে তারা মারা গেছে এবং জার্মানরা কাছাকাছি আসা মাত্রই পেট্রোল বোম ও গ্রেনেড দিয়ে ট্যাঙ্কগুলিকে ধ্বংস করে দেবে। ইতিমধ্যে দেখা যায় জার্মান ট্যাঙ্ক ও সৈনিকরা সীমানার অনেক কাছাকাছি চলে এসেছে। ট্যাঙ্কগুলি কাছাকাছি আসা মাত্রই সৈনিকরা তাদের উপর আক্রমণ করতে শুরু করে। কোনো দিক থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চ করা হয়, আবার কোনো দিক থেকে PTRS-41 রাইফেলের মাধ্যমে ট্যাঙ্কগুলির উপর আক্রমণ করা হয়। তবে জার্মানদের পাল্টা ফায়ারিংয়েও রেড আর্মির কয়েকজন সৈনিক শহীদ হয়ে যায়। কিন্তু এর পরেও রাশিয়ানদের তাদের দেশের প্রতি ভালোবাসা যুদ্ধক্ষেত্রে তাদেরকে টিকিয়ে রাখে। PTRS-41 রাইফেলের ব্যবহার করে বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। তবে অন্যদিকে ট্রেঞ্চের মধ্যে সৈনিকরা সঠিক সময়ের অপেক্ষা করছিল। জার্মান সৈনিকরা আরও কাছাকাছি আসা মাত্রই রাশিয়ান সৈনিকরা সুযোগ বুঝেই মেশিনগানের সাহায্যে অন্ধের মতো তাদের উপর ফায়ারিং চালিয়ে যায়। জার্মানরা বোঝার সময় পায় না যে এই ফায়ারিং কোথা থেকে হচ্ছে। অন্যদিকে ট্যাঙ্কগুলির নিচে তারা গ্রেনেড ছুঁড়ে সেগুলিকে ধ্বংস করতে শুরু করে।
কেউ কেউ পেট্রোল বম দিয়ে ট্যাঙ্কগুলিকে আগুন ধরিয়ে দেয়, যার সাথে জার্মান সৈনিকরাও সেই ট্যাঙ্কের ভিতরেই মারা যায়। তবে জার্মানদের অত্যাধুনিক মেশিন গান ও বাকি ট্যাঙ্কের সামনে রাশিয়ানদের টিকে থাকা খুবই মুশকিল হয়ে পড়ে, কারণ ধীরে ধীরে তাদের গুলি ও গ্রেনেড শেষের দিকে হয়ে এসেছে। সৈনিকরা জার্মানদের বোকা বানানোর জন্য একটি পাথর তাদের দিকে ছুঁড়ে মারে। জার্মানরা সেটিকে গ্রেনেড ভেবে নিচে শুয়ে পড়লেও কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে রাশিয়ানদের কাছে গোলাবারুদ বা অস্ত্র শেষ হয়ে গেছে এবং এটাই সুযোগ তাদের উপর আক্রমণ করার। তাই তারা এবার নির্ভয়ে রাশিয়ান ট্রেঞ্চের দিকে এগিয়ে যায়। রাশিয়ানরা তাদের সাথে শুধুমাত্র বন্দুকের মাথায় লাগানো চাকুর মাধ্যমেই লড়াই করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা জানতো বেশিক্ষণ এই যুদ্ধে তারা টিকে থাকতে পারবে না, মৃত্যু তাদের নিশ্চিত। তাদের অনেক সৈনিকই শহীদ হয়ে গেছে, বেঁচে রয়েছে শুধুমাত্র আর 4 জন। দূর থেকে জার্মানদের আর এক সৈন্যদল এই যুদ্ধকে লক্ষ্য করছিল। জার্মান সেনারা জয়ের অনেক কাছাকাছি ছিল, তবে তখনই কোনো এক স্থান থেকে মেশিনগানের ফায়ারিং শুরু হয়ে যায়, আর এটা হয় রাশিয়ান সৈনিকদের তরফ থেকে। রাশিয়ানরা সকলেই অবাক হয়ে যায়। তারা ভেবেছিল হয়তো তাদের সকল সৈনিক বন্ধুরাই দেশের জন্য শহীদ হয়ে গেছে। তবে সকলকে অবাক করে দিয়ে তখনও ড্যানিয়েল কোজেবার্গের নামে একজন সৈনিক জীবিত ছিল। সে একে একে সকল জার্মান সৈনিকদের লক্ষ্য করে ফায়ারিং চালিয়ে যায়। দূরে জার্মানদের যে সকল ট্যাঙ্ক দাঁড়িয়েছিল তারা স্পষ্ট ফায়ারিংয়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। একসময় এসে জার্মান সৈনিকরা বুঝতে পারে তাদের পিছু হাঁটতে হবে, তাই একে একে তারা পিছনের দিকে পালাতে শুরু করে। তবে সাহসী সৈনিক ড্যানিয়েল পালিয়ে যাওয়া জার্মান সৈনিকদের উপরেও অন্ধের মতো গুলি চালায়। দূরের ট্যাঙ্কগুলি মনে করে এখনও রাশিয়ানরা সংখ্যায় অনেক রয়েছে এবং জার্মানরা এই ভুল ধারণায় পিছনের দিকে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ইতিহাসে প্রথমবারের মতো হিটলারের নাৎসি বাহিনী রাশিয়ার মাত্র 28 জন সৈনিকের সামনে তাদের পরাজয় স্বীকার করে। যুদ্ধক্ষেত্রে চারিদিকটা কালো ধোঁয়ায় ভরে উঠেছে। মৃত রাশিয়ান সৈনিকদের নিথর দেহ এদিক ওদিক পড়ে আছে। যুদ্ধের শুরুতে তারা ছিল 316 জন, এখন তারা শুধুমাত্র আর 6 জনই জীবিত রয়েছে এবং এই 28 জন সৈনিকরাই রাশিয়ার জনসাধারণের কাছে হয়ে উঠেছে এখন দেশের সবথেকে বড় হিরো। সবশেষে কিছু স্ট্যাচু দেখানো হয়, যেগুলি এই যুদ্ধে বেঁচে থাকা সৈনিকদের সম্মানে রাশিয়ায় বানানো হয়েছিল এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে। এই মুভিটি আপনারা ফ্রিতে দেখতে পারবেন, কারণ এই মুভিটি ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো সে সম্পর্কে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।